হ্যালো, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা, শুরু করছি তাহলে। হ্যাঁ। আচ্ছা, আজকে করব হচ্ছে আমার সরল দোলগতির কয়েকটা উদাহরণ বা সাম এক্সাম্পলস অফ সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে? আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল মানে ফার্স্টে হয়ে যাচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন মানে ফার্স্টে উদাহরণ মানে বোঝা যাচ্ছে যে এমন কোনো কণার কথা বলবো যেটা সরল দোলগতি সম্পন্ন করে, তাই তো? তাহলে এর তাহলে সরল দোলগতির প্রথম উদাহরণ আসছে সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক। কি জিনিস সিম্পল পেন্ডুলাম? হচ্ছে ধর তুই একটা সুতোর মাথায় একটা বল ঝোলালি, লোহার বল বা পিতলের বল, যা কিছু একটা বল ঝোলালি, তাহলে কি একটা এরকম একটা ভার তৈরি হবে, নিচে এরকম একটা বল ঝুলবে। এবার সেইটাকে যদি আমি একটু দুলিয়ে দেই তাহলে কি সেই আমার সুতোটা হাতে বাঁধা আছে, এই মাথাটা হাতে ধরা আছে, ধর আমি এই মাথায় আমি ভরটা ঝুলিয়ে দিলাম এই মাথাটায়, ঠিক আছে? আমার বাঁ হাতে আমার সুতোটা ধরা আছে, আমি ডান হাতেই কলমের সাদা মাথাটা ধর একটা বল আমি ঝুলিয়ে দিলাম, দিয়ে একটু দুলিয়ে দিলাম, তাহলে কি এইভাবে দুলবে না? তখন কি দেখতো এই যে সুতোর মাথার এই যে বলটা, এইটার একটা সরল দোলগতি সম্পন্ন হচ্ছে না? এই একবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, মানে এই একটা পয়েন্টকে বারবার বিপরীত দিক থেকে ক্রস করছে। অর্থাৎ সিম্পল পেন্ডুলামের তার মানে মাথার বলটা একটা সরল দোলগতি সম্পন্ন করে। ক্লিয়ার? এইবার আমরা এটা ছবি দিয়ে বুঝলাম, এবার ইকুয়েশন দিয়ে বলছি, যেটা আমাদের অঙ্ক করতে কিছু কাজে লাগবে। কি করে সরল দোলগতি হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, সরল দোলগতি তাহলে একটা জিনিস দেখ, আমি যখন এইটাকে দোলাচ্ছি, খাতার উপরে কলমটা রেখে দিয়েছি আমি, ঠিক আছে? এইটাকে যখন দোলাচ্ছি এটা দেখতো এরকম উঁচু হচ্ছে বা খাতা ছিঁড়ে ভেতরে ঢুকে যাচ্ছে না তো? না, খাতার পেজের ওপরেই দুলছে। তখন এই খাতার এই যে পৃষ্ঠাটা যে তল সমতল একটা, এটাকে বলে হচ্ছে তখন দোলন তল। দোলন তল কি বোঝা গেল? তাহলে খাতার পৃষ্ঠটা হচ্ছে দোলন তল, তার মানে সময় আমার যে তলের ওপরে দুলছে এটা, সেইটাকে হচ্ছে দোলন তল বলে। তাহলে ধর যখন আমি এইভাবে ঝুলিয়ে দোলাবো, এইভাবে দুলছে, তখন কি আমার এই যে সমতলের ওপরে দুলছে সেই সমতলটা দোলন তল হয়ে যাবে, তাই তো? দোলন তল কি তাহলে ক্লিয়ার? আচ্ছা, বলছি দেখ দোলন তল কি আমি তোরা বলি, তোরা সেই ইয়েতে অঙ্কের 3D জিওমেট্রি করেছিস তো? 3D জিওমেট্রিতে দুটো দেখতো, দুটো স্ট্রেট লাইন কি একটা প্লেন দিয়ে কানেক্ট করে না? দুটো 3Dতে দুটো সরলরেখা একটা সমতল দিয়ে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে দোলনটা যখন এই জায়গায় আছে, পেন্ডুলামটা এই অবস্থানে আছে, এই অবস্থায়, আবার যখন আমি একটু দুলিয়ে এইভাবে টেনে দিলাম, পেন্ডুলামটা তখন এই অবস্থায়। আবার তাহলে কি এই দুটো একটা 3Dতে আমি যদি ধরি, এই দুটো একটা সমতল কানেক্ট করে না দুটো সরলরেখাকে? এই দুটো সরলরেখা দিয়ে সেই 3D জিওমেট্রি দিয়ে আমি একটা সমতল আঁকতে পারি তো? সেই সমতলটা হচ্ছে এক্ষেত্রে দোলন তল। এর দোলন তলের বৈশিষ্ট্য কি, কণাটা যেখানেই থাকুক ওই তলের ওপরেই থাকবে, মানে ওই তল থেকে ধর এইভাবে দুলছে কণাটা, দুলতে দুলতে কখনো এরকম হবে না বা কখনো এরকম নিচুও হয়ে যাবে না, একদম এক লেভেলে দুলতে থাকবে। বোঝা গেছে দোলন তল কি তাহলে? আচ্ছা, এইবার আসছে বিস্তার বা কৌণিক বিস্তার। বিস্তার আগে বলেছিলাম এই সরল দোলগতির বিস্তার কি, মানে সর্বাধিক যত দূরত্ব যাচ্ছে এটা ছাড়িয়ে আর এদিকে যাবে না তো, হায়েস্ট এই অবধি আসছে, তাহলে এইটাকে বলে হচ্ছে এর বিস্তার। আবার এদিকেও তাই, এটা আমি লিখছি না। এইবার যখন বিস্তারের শেষ প্রান্তে আসছে বা যখন দোলনটা আস্তে আস্তে বাড়ছে, তাহলে কোনো টাইমে এরকম জায়গায় ছিল যখন, তাহলে কি দেখতো এই যে তোর সাম্যাবস্থায় যখন ছিল তার সাথে একটা কোণ তৈরি হচ্ছে না আস্তে আস্তে?
তা এই থিটার মানটা সবচেয়ে বেশি এত দূর বাড়ছে, তারপরে আবার কমছে, আবার বাড়ছে, এই হচ্ছে। হুম এই থিটাটাকে বলে হচ্ছে কৌণিক বিস্তার। যখন এক্স সমান এ হবে, থিটাটা তখন সর্বাধিক হবে, হুম তাই তো? হ্যাঁ আচ্ছা, আমি কাজের সুবিধার জন্য ধরে নিচ্ছি যখন এইটা বিস্তারের শেষ প্রান্তে, আচ্ছা দরকার নেই, আমি যখন এইটাকে বিস্তার না বলে আমি বিস্তার আরেকটু বাড়িয়ে দিচ্ছি, এই জায়গায় বলছি এতটা হচ্ছে এ, ঠিক আছে? হ্যাঁ এতটা এ মানে কি, আমার এইটা একটা, এতটা যদি এ হয় তাহলে এটা কি একটা খানিক দূর গিয়েছে এক্স, সরণ হচ্ছে, হ্যাঁ তাহলে সরণের এই যে সরণের মানটা, এবার কৌণিক সরণ মানে এই এক্স সরণের জন্য যে কৌণিক সরণ সেইটাকে আমি থিটা ধরে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে? থিটাটা আমার এক্ষুনি কাজে লাগবে না, একটু পরে লাগবে আমার। তাহলে এটা কিন্তু একেবারে শেষ মাথায় যায়নি, মাঝখানে আছে এক জায়গায়। হ্যাঁ আচ্ছা, এইবার দেখতো যেই এটাকে সাম্যাবস্থান থেকে একটুখানি দূরে সরাবো, তাহলে এর কি একটা ওজনটা নিচের দিকে কাজ করবে। হ্যাঁ আচ্ছা, ওজনটা নিচের দিকে কাজ করছে তো, ওজনটাকে আমি দুটো উপাংশে ভেঙে নিচ্ছি, একটা এই বরাবর, একটা এই বরাবর। আচ্ছা আচ্ছা দেখতো, এই সাম্যাবস্থায় যে সূত্রটা আর এই লাইনটা, এই রেখাটা পরস্পর সমান্তরাল না? এটার আগে বলতে মানে এক মিনিট, এই যে এমজির জন্য যে লাইনটা, মানে এমজি যে বরাবর কাজ করছে ওজনটা, হ্যাঁ আমি এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো সমান্তরাল তো, মানে ওজন রেখাটা আর সাম্যাবস্থানের যে সুতোটা, এই দুটো সমান্তরাল তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আবার দেখতো এই যে সুতোটা তার ভেদক না? হুম সুতোটা যদি ভেদক হয় তাহলে দেখতো এই কোণ আর এই কোণ সমান না? হুম অনুরূপ কোণ, সেই 9-এর জিনিস, হ্যাঁ অনুরূপ কোণ। হুম তাহলে এই দিকে যদি থিটা হয় তাহলে এবার সেই লম্ব উপাংশে ভাঙলে এইটা কি আসে, এমজি কস থিটা, হুম আর এইটা আসে এমজি সাইন থিটা। আচ্ছা বোঝা গেল? হ্যাঁ এবার আমাদের কাজ হলো এমজি কস থিটাটা, এবার সুতো যখন আছে সুতোর একটা টান কাজ করছে, তাই তো? সুতোটা যখন আছে সুতোর একটা তো টান কাজ করবে, সুতোটা যখন দুলছে সুতোর একটা টান তো কাজ করছে। হ্যাঁ আচ্ছা, সুতোর একটা টান যদি কাজ করে তাহলে এবার দেখ, সুতোর টানটা আমার যদি না কাটাই তাহলে তো আমি দুলতে পারবে না। না আর এটা তো, আচ্ছা এবার তুই একটা জিনিস খেয়াল করতো, এইটা যে পথটা হচ্ছে এইটা একটা বড় বৃত্তের খানিকটা বৃত্তচাপ না? হুম এইটুকুটা একটা, এইটা যদি আমি ব্যাসার্ধ ধরি, এইটা ঘুরিয়ে যে বড় বৃত্ত আঁকা যায়, তার এই ছোট্ট একটা বৃত্তচাপ না এইটা? হ্যাঁ তাহলে এই বৃত্তপথে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল লাগবে। হ্যাঁ সেই অভিকেন্দ্র বলকে যোগান দেবে হচ্ছে এমজি কস থিটার খানিকটা অংশ, আর বাকি অংশটা এই যে বৃত্তপথে ঘোরার জন্য এই যে টানটাকে প্রতিমিত করবে। বোঝা গেল? হ্যাঁ এমজি কস থিটার তাহলে হ্যাঁ বল। এমজি হচ্ছে প্রত্যয়, মানে এমজিটা হচ্ছে ওজন, এমজিটা হচ্ছে যে আমি সেই লোহার বলটা নিয়েছিলাম, লোহার বলের ওজন। মানে কেন্দ্র বহির্মুখী বলে হিসেবে কাজ করবে। এমজিটা সেটা না, এমজিটা হচ্ছে জাস্ট নর্মাল অবস্থায় রাখলেও তার একটা ওজন কাজ করে তো। এই ধর আমি এই পাথরটা রেখেছি, তার একটা ওজন আছে তো, হ্যাঁ ওজনটা নিচের দিকে কাজ করছে। হ্যাঁ এখানেও তাই, এখানে যখন পেন্ডুলামটা আছে ওজন তো তার একটা নিজ ওজন তো আছে, লোহার বল যেহেতু একটু ওজন তো হবে তার, হ্যাঁ সেই ওজনটা নিচের দিকে কাজ করছে এমজি। এমটা যেখানে বস্তুর ভর, হ্যাঁ আর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমার ওজনটা আমার তাহলে ক্লিয়ার। এইবার সেই ওজন মানে কি, একটা বল তো, হুম ওজনের একটা উপাংশ এমজি কস থিটা হিসাবে টানটাকে কাটাবে, আর একটা এমজি কস থিটার খানিকটা টানটাকে কাটাবে আর খানিকটা অভিকেন্দ্র বলটাকে দেবে। ক্লিয়ার?
এমজি কস থিটার ক্যালকুলেশন এখানে নেই, এখানে শুধু এমজি কস থিটাটার কাজ কি সেইটা বলে দিল। এমজি কস থিটাটার কাজ হলো শুধু এমজি কস থিটার কাজ হলো শুধু ওজনটাকে কাটাবে, এই টানটাকে কাটাবে, আর শুধু অভিকেন্দ্র বলটাকে যোগান দেবে। বোঝা গেল কি? হুম। আচ্ছা, তার মানে আমার এমজি কস থিটার কাজ শেষ, এমজি কস থিটাটা নেই এখন আর, তাই তো? এইবার আর একটা উপাংশ যে ছিল এমজি সাইন থিটা, হ্যাঁ সেইটা প্রত্যানয়ক বল হিসাবে এটাকে এই সাম্যাবস্থানের দিকে আনার চেষ্টা করবে। প্রত্যানয়ক বল মানে কি বলে এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ প্রত্যানয়ক বল মানে আমি যে কণাটা যখন সাম্যাবস্থায় আছে, ধর এই কণার এই মাথাটা হচ্ছে সাম্যাবস্থা, কণাটা যখন সাম্যাবস্থায় আছে এইভাবে যখন করা হলো, তার এই দিকে সেটাকে সাম্যাবস্থায় আনার জন্য একটা টান কাজ করবে বা একটা ওই প্রত্যানয়ক একটা বল কাজ করবে। আমি এইভাবে রেখে দিলে এইভাবে তো থাকবে না, এইভাবে তো দুলে ভেতরে চলে আসবে। হ্যাঁ তাহলে এটাকে ভেতরে আসছে কি জন্য? আমার একটা টান কাজ করছে তো নিচের দিকে, হ্যাঁ সেইটা হচ্ছে এমজি সাইন থিটা, যেটা প্রত্যানয়ক বল হিসাবে কাজ করবে। আচ্ছা। বোঝা গেছে? হুম। এইবার দেখ, এটা যখন, হ্যাঁ বল। না কিছু না, এই এমজি সাইন থিটার এই কেসটা কি হলো আরেকটু বলতে? এমজির দুটো উপাংশ, এটা যদি থিটা হয় সেই ভেক্টরের নিয়ম অনুসারে দুটো উপাংশ ভেঙে নেওয়া, সেটা তো মনে আছে? হ্যাঁ সেই একটা উপাংশ হচ্ছে এমজি কস থিটা, যেটা আমার টার্ন কাটাচ্ছে, হুম আর একটা তাহলে এমজি কস থিটাটা বাদ চলে গেল, আর একটা উপাংশ এমজি সাইন থিটা, যেটা প্রত্যানয়ক বল হিসাবে কাজ করবে। আচ্ছা। এক্ষেত্রে প্রত্যানয়ক বল কি, ওখানে এফ সমান মাইনাস কে এক্স ছিল না, হুম। কি মাইনাস কে এক্স লিখেছিলাম তো প্রত্যানয়ক বল, হ্যাঁ এখানে সেই এফ সমান মাইনাস কে এক্সটা হচ্ছে এমজি সাইন থিটা। আচ্ছা। এবার বোঝা গেছে? হুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে পরের কথা বলছি এবার। হ্যাঁ আচ্ছা, এবার দেখ তো, যখন এর একটা বল কাজ করছে মানে এদিকে একটা ত্বরণ কাজ করছে, যেটা সরল দোলগতির এইটা যখন দুলছে, সরল এই মানে পেন্ডুলামটা তখন দুলছে মানে কি, একটা তার ত্বরণ কাজ করছে তো, হ্যাঁ সেই ত্বরণের মানটা, আমার যদি বলটা এইটা হয় ত্বরণের মানটা কি হবে, এই বল বাই ভর, তাই তো? হ্যাঁ তাহলে আবার নেগেটিভ হবে যেহেতু সাম্যাবস্থা সরণের বিপরীতমুখী, বা নেগেটিভ হবে মানে যেহেতু প্রত্যানয়ক বল, হুম। তাহলে এম জি সাইন থিটা বাই এম, এইটা হচ্ছে ত্বরণের মান। হ্যাঁ তাহলে দেখ তো এম এম কেটে যাচ্ছে, তাহলে কি আসলো, এফ সমান মাইনাস জি সাইন থিটা। এটা বোঝা গেল? ক্লিয়ার এটা? হ্যাঁ এম এম কেটে মানে এটা হচ্ছে তো বল, এটা তো বলের একটা উপাংশ, মানে এটাও তো একটা বল, তাই তো? হ্যাঁ যে বল বাই ভর মানে কি, সেই বল সমান ভর গুণ ত্বরণ, তাই জানলি তো? হ্যাঁ তাহলে এইবার এই ভরটাকে যদি আমি বলের তলায় নিয়ে আসি, তাহলে কি থাকে, ত্বরণ থাকে না? এরকম থাকে। তাহলে আমি সেই ভরটাকে আমি এই বলের তলায় নিয়ে আসলাম, তাহলে কি ত্বরণ থাকলো? হ্যাঁ এইটাকে বলে হচ্ছে তার সেই সরল দোলগতির ত্বরণ। এই মানে এই পেন্ডুলামের সরল দোলগতি এক্ষুনি আমরা জানি না, সরল দোলগতি কিনা দেখাতে হবে। এইটা পেন্ডুলামটা যে দুলছে তার ত্বরণ হচ্ছে আমার এফ ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা, তাই তো? হ্যাঁ এইবার এটাকে আমরা সরল দোলগতি বলতে পারবো কখন, যখন এই যে এফ সমান মাইনাস জি সাইন থিটা, এই এফের মানটা কি সরণের বিপরীতমুখী হবে, সমানুপাতিক ও বিপরীতমুখী হবে, হ্যাঁ তখনই তো বলতে পারবো যে এটা আমার সরল দোলগতি, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। হ্যাঁ তাহলে আমার জি সাইন থিটা থেকে তো আমার জি এখানে কনস্ট্যান্ট, আর সাইন থিটা থেকে তো বোঝা যাচ্ছে না যে আমার এটা সরল দোলগতি কি না।
না। তার জন্য আমার এবার তাহলে সেইটা দেখানো যায় কিনা দেখছি, ঠিক আছে? হুম। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখ তো, এইবার সরল দোল গতির মানে সরল দোলকের গতিকে সরল দোল গতি দেখানো যাবে কখন? যদি তার কৌণিক বিস্তার থিটার মান খুব ছোট্ট হয়, মানে 4 ডিগ্রির কম, 4 ডিগ্রি যে কোণ তার কম হতে হবে থিটার মান। তারপর 4 ডিগ্রির কম হলে তখন এইটাকে আমরা সরল দোল গতি বলতে পারবো। হ্যাঁ। তাহলে থিটা যদি 4 ডিগ্রির কম মানে বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবে থিটা খুব ছোট্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখ তো, থিটা যদি ছোট হয় তাহলে সাইন থিটা সমান কি লেখা যায়? থিটা না? সাইন থিটা সমান থিটা, থিটার মান যদি খুব সামান্য খুব ছোট্ট হয় সেই সাইন থিটা ইকুয়াল টু থিটা লিখতে পারি। হ্যাঁ। তাহলে এখান থেকে কি লেখা যায়? এফ সমান মাইনাস জি থিটা, এইটা লেখা যায়। হ্যাঁ। হলো এই অবধি? হুম। এইবার দেখ, আমি কি বলেছিলাম, এটা একটা সুতোয় বাঁধা রয়েছে, এটা পেন্ডুলাম। হ্যাঁ। সুতোয় বাঁধা রয়েছে মানে সুতোর একটা দৈর্ঘ্য রয়েছে এল, তাই তো? হুম। এদিকেও সেই এল, সেটা আমি দেখছি না, আমি এই জায়গাটায় বা আমার এই টোটালটা লাগছে, আমার এই এলের মানটা তো পাল্টাচ্ছে না, আমার এইভাবে তো ঘুরছে। হ্যাঁ। তাহলে সেই একদম লাইনের জিনিস, এল সমান সেই ব্যাসার্ধ আর বৃত্তচাপের মধ্যে একটা ফর্মুলা আছে না, এল সমান এস সমান আর থিটা, মানে ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ, সেইটা সমান বৃত্তচাপের সমান হয়, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে এখানে তাহলে এই সেই ফর্মুলা দিয়ে এখানে কি আসে? থিটা সমান এস বাই আর। হলো? হ্যাঁ। আচ্ছা, এইবার সে আবার তুই ছবিটা খেয়াল কর, এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য কোনটা? এক্স না? তাহলে আমার থিটা ইকুয়াল টু বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, এখানে ব্যাসার্ধ মানে কত? এল তো, সেই যে মূল বড় বৃত্তের ব্যাসার্ধ সেইটা তো এল। তাহলে থিটা সমান এক্স বাই এল লেখা যায়, লেখা যায় তো? হ্যাঁ। তাহলে এইবার আমি থিটার মানটা এখানে বসিয়ে দিচ্ছি, জি ইন্টু এক্স বাই এল। হলো? এ অবধি ক্লিয়ার? তাহলে আমি এফ সমান কি লিখতে পারি? এলটা জির তলায় নিয়ে জি বাই এল ইন্টু এক্স। এইটা হচ্ছে ত্বরণ আর সরণের সম্পর্কিত রাশিমালা, এটা অঙ্ক করতে গিয়ে মাঝে মধ্যে দেয়, খুব দেয় না, মাঝে মধ্যে দেয়, লিখে রাখ দরকার হলে ফর্মুলাটা। এফ সমান মাইনাস জি বাই এল ইন্টু এক্স। হয়েছে? লিখেছিস? এইবার দেখ তো, আমার জি তো অভিকর্ষ ত্বরণ, সে তো কনস্ট্যান্ট, আবার এলটা হচ্ছে সরল সুতোর দৈর্ঘ্য, এ খোকাও কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, এলও কনস্ট্যান্ট, তাহলে টোটালটা জি বাই এল, টোটালটা কনস্ট্যান্ট। তাহলে আমি কনস্ট্যান্ট রাশি তুলে দিয়ে আমি লিখতে পারি এফ ভেরিয়েশন মাইনাস এক্স। তাহলে দেখ তো, ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী হলো, এক্স তো আমার সরণ, আর নেগেটিভ চিহ্নটা হচ্ছে দেখাচ্ছে কি? বিপরীতমুখী। তাহলে এটা সরল দোলগতির সমীকরণ বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমার এখানে মোট কাজ। তার মানে সরল দোলক যে সরল দোলগতি হলো, এইটা তো বোঝা যাচ্ছে কিভাবে হয়। বিষয়টা ক্লিয়ার হয়েছে কি? এই দেখ, তোদের মেডিকেলে অঙ্ক করতে যদি সাদামাটা অঙ্ক দেয়, এত কিছু লাগে না, মানে এত বোঝা টোজা লাগে না, এগুলো এইচএসে লাগে, প্রমাণ করতে দেয়। কিন্তু তুই এই যদি বিষয়টা ভালো বুঝতে পারিস, এই যে কেন এমজি কস্তিটা হচ্ছে কী দিচ্ছে, এখান থেকে যেরকম প্রশ্ন বানিয়ে দিক, তুই এই মেথডটা ফলো করে যে কোনো অঙ্ক সলভ করতে পারবি।
তোর ভিতরের সরল দোলকের ভেতরের বিষয়বস্তু তো তোর এই। হ্যাঁ এবার এইগুলোর থেকে এইটা ওলট পালট করে তো যাই দিল, তুই এইগুলো ওলট পালট করতে করতে তোর সেই যা দরকার সেটা এসে যাবে। হ্যাঁ তাহলে কেন লাগছে বোঝা যাচ্ছে, এই যে এবার এটা সরল দোলগতি সেটা বোঝা গেল তো। হুম এই এই হচ্ছে তাহলে সরল দোলক যে সরল দোলগতি হচ্ছে সেটা ক্লিয়ার। হুম এইবার আমি আসছি, তাহলে সরল দোলগতি হলো যখন তার একটা পর্যায়কাল আছে। হুম আচ্ছা এইবার তুই দেখ তো, আমি এই যে G/L এইটাকে আমি ওমেগা স্কোয়ার লিখে নিচ্ছি, ঠিক আছে। হুম G/L কে ওমেগা স্কোয়ার লিখছি, তার মানে ওমেগা কত, √G/L। হুম তাহলে আমার এই জায়গার থেকে দেখ, এটা আমার থাকলো। এবার এইটা এখান থেকে দেখতো সেই সরল দোলগতির অবকল সমীকরণে এসে যাচ্ছে না। এফ মানে কি, d2x dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 হুম হ্যাঁ হলো। হুম এইবার যেখানে ওমেগাটা হচ্ছে G/L। হুম আচ্ছা, তার মানে সরল দোলগতি যখন এসছে, এবার আমার এর পর্যায়কাল আছে, তার মানে হ্যাঁ তাহলে পর্যায়কালে আমরা কি জানি, t ইকুয়াল টু 2π/ω, হুম তাই তো। হ্যাঁ ওমেগা তো আমার কৌণিক কম্পাঙ্ক, ওমেগা মানে হচ্ছে 2n π, এনটা হচ্ছে যেখানে কম্পাঙ্ক সেই সরল দোলগতির কম্পাঙ্ক, এইটা হচ্ছে n। হুম হুম আর ওমেগাটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2n π, এইটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, n ইকুয়াল টু ω/2π। হুম আবার কম্পাঙ্ক মানে কি, 1 পর্যায়কাল না, হ্যাঁ তাহলে পর্যায়কাল ইকুয়াল টু 1 কম্পাঙ্ক মানে 2π/ω। হুম ক্লিয়ার। হ্যাঁ এইবার তাহলে আমি ওমেগার মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি, 2π ইন্টু 1/ω মানে কি, এটা উল্টে যাবে, হুম মানে এল বাই জি। L/G, ওখানে G/L ছিল, এটা 1/ω উল্টে গেছে। হ্যাঁ ক্লিয়ার এই অবধি। এইটা হচ্ছে সরল দোলকের পর্যায়কালের রাশিমালা, যেখানে এলটা কি, সেই সুতোর দৈর্ঘ্য, যে সুতো দিয়ে সরল দোলগতি হচ্ছিল সেই সুতোর দৈর্ঘ্য, আর জি হচ্ছে অভিকর্ষ স্তরণ। এইটা দিয়ে অনেক অঙ্ক দেয়, এইটা লিখে রাখ। তাহলে পরের কথায় যাচ্ছি। হুম এরপরে আছে দেখ, সরল দোলগতির পর্যায়কাল হলো, এইবার আমার জানতে হবে সরল দোলগতির যান্ত্রিক শক্তি কিভাবে আসে, স্থিতিশক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তি। আমার সেই আগের জিনিস মনে কর, আমার ওমেগাটা এখানে কি এসছে, √G/L, হ্যাঁ এটা খেয়াল রাখ। আর আমার সেই পোটেনশিয়াল এনার্জি কি ছিল, ½ ½ m ω²x²। সরল দোলগতির তো স্থিতিশক্তি হ্যাঁ ঠিক আছে। ½ m ω²x²। হুম তাহলে এইবার ওমেগা স্কোয়ারের মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি, ½ m G/L x²। হুম কাইনেটিক এনার্জি মানে কি, ½ m ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। x²-x²। সেই একইভাবে ওমেগার মানটা এখানে বসিয়ে দিলে কি হয়, ½ m G/L a² - x²। হলো। হ্যাঁ এইবার এই দুটো যোগ করলে আবার সেই x² কেটে গিয়ে ½ m G/L a² থাকবে। হ্যাঁ তারপরে মোট যান্ত্রিক শক্তির ধ্রুবক আবার এসে গেল। হুম আচ্ছা আচ্ছা, পরের কথা বলছি তাহলে। হ্যাঁ আচ্ছা, আমি পেন্ডুলামটা আবার এঁকে নিচ্ছি, জাস্ট এঁকে নিচ্ছি। এইদিকে কি আমার সুতোর টান ছিল, এইদিকে ওজন। এবার কণাটা যখন দুলছে, দুলতে দুলতে যখন সাম্যাবস্থায় আসলো, ঠিক আছে, মানে সাম্যাবস্থায় আসলো মানে সাম্যাবস্থাকে অতিক্রম করছে, যখন স্পিড আছে মানে দুলছে, দুলতে দুলতে যখন সেটা সাম্যাবস্থা দিয়ে যাচ্ছে, তখন সাম্যাবস্থায় কি নিচের দিকে ওজন কাজ করবে, একদম সোজা নিচের দিকে, আর হ্যাঁ টানটা উপরের দিকে, হুম তাই তো।
হ্যাঁ এইবার আমার এই টানের মানটা বার করতে হবে। আচ্ছা এইবার দেখ তো, এইটা যখন দোলার জন্য ওপরের দিকে একটা ঊর্ধ্বমুখী অভিকেন্দ্র বল কাজ করছে না? তুই আমার পেন্ডুলে মেখেছিস? এই তো পেন্ডুলামটা। ও আমার কাছে শো করছে না, মানে শুধু লাস্ট যেটা দেখেছিলাম ওইখানে আটকে আছে। এই টিটা এখানে কি সুতোর টান, হ্যাঁ আর তার নিচের দিকে তার ওই সাম্যাবস্থা দিয়ে যখন যাচ্ছে তখন নিচের দিকে একটা ওজন কাজ করছে। হ্যাঁ আচ্ছা, এইটা দুলছে মানে কি? তার দুলছে মানে একটা বৃত্তপথে ঘুরছে, তো সেই বড় বৃত্ত যেটা বলেছিলাম, হ্যাঁ সে ঘোরার জন্য একটা ঊর্ধ্বমুখী অভিকেন্দ্র বল কাজ করবে, কেন্দ্রাভিমুখী। হুম, সেইটা কি এখানে তো ঊর্ধ্বমুখী। হ্যাঁ সেই ঊর্ধ্বমুখী অভিকেন্দ্র বলটা কেমন হবে? টান মাইনাস এমজি, এইটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা। এই মানে রাশিমালা মানে ঊর্ধ্বমুখী অভিকেন্দ্র বল এইটার সাথে সমান হয়। আচ্ছা কারণ টানটাকে এমজি খানিকটা কাটাবে আর বাকিটা দিয়ে তো দুলবে। হ্যাঁ তাহলে এই যে এইটা বোঝা গেল কেন হচ্ছে। হ্যাঁ এবার এখান থেকে আমার টানের মানটা আমার বার করতে হবে, ঠিক আছে? মানে এফসি এফসি বের করতে হবে। কোনটা? এফসি? এফসি না, টান, টেনশন, টিটা। এফসি তো আমার অভিকেন্দ্র বল। ও হ্যাঁ আচ্ছা, কণাটা এবার বলছি তাহলে। কণাটা যদি ভি বেগে দোলে, মানে কণাটার বেগ যদি ভি হয়, হ্যাঁ, হ্যাঁ তাহলে অভিকেন্দ্র বলটা কত? সেই এম ভি স্কোয়ার বাই এল, হ্যাঁ সেই আমার একদম পুরনো রাশিওয়ালা, হুম, সেই মহাকর্ষের ওই জায়গার এম ভি স্কোয়ার বাই আর, সেই অভিকেন্দ্র বলের রাশিমালা। এইটা কি এফ সির মান, হুম, তাই হ্যাঁ। তো? এইবার দেখ, তো ভি ক্যামেরা অফ হয়ে গেছে দেখ। ও ভি স্কোয়ার মানে কি আবার? ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না? হুম তাহলে এফ সি ইকুয়াল টু লিখছি এম বাই এল ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হলো? হ্যাঁ আবার কি ওমেগা মানে কি? সেই ওমেগা স্কোয়ার মানে কি জি বাই এল। হ্যাঁ তাহলে ওমেগা মানে রুট জি বাই এল, তাহলে ওমেগা স্কোয়ার মানে জি বাই এল। হ্যাঁ তাহলে ওমেগা স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিচ্ছি, এম বাই এল ইন্টু জি বাই এল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমার অভিকেন্দ্র বলের সেই মানটা, আচ্ছা ঠিক আছে? হুম এখান থেকে দিলেও দিতে পারে অঙ্ক তোর, সে আমি পরে তুই লিখে রাখিস কোনি, বা এইটা পরে দেখে আবার যদি দরকার হয় লিখে রাখিস কোনি। এটা যদি যখন দরকার হবে বানিয়ে নেওয়া, এর লিখে রাখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এইবার আমি এই এফ সির মানটা এই জায়গায় বসিয়ে টিটা বার করব। তাহলে এফ সি মানে কি? এম বাই এল স্কোয়ার জি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হুম ইকুয়াল টু টি মাইনাস এম জি। হ্যাঁ এইবার আমার টি মানে কি? এম জি, মানে বল যে হ্যাঁ, টান, টি মানে হচ্ছে টানটা। এবার টিটাকে এম জিটাকে এদিকে নিয়ে আসছি, টির মান বার করবো। এম জি বাই এল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হলো? হ্যাঁ এম জি কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার। হুম এইটা হচ্ছে টানের রাশিমালা, এইটা মনে রাখতে হবে, দরকার হলে লিখে রাখ। আচ্ছা হ্যাঁ হচ্ছে? হুম এইবার এখানে দেখ তো, টানের মানটা সর্বোচ্চ কখন হবে? যখন এক্স 0 হবে না? হ্যাঁ তাহলে সাম্যাবস্থায় যখন আছে তার মানে তখন টানটা সবচেয়ে বেশি। হ্যাঁ আবার যখন এক্সের মান এ মানে বিস্তারের শেষ মাথায়, তখন দেখ তো শুধু এমজি থাকছে না, এইটা তো 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে তখন টানটা সবচেয়ে কম। হুম বোঝা গেল টান কখন কম বেশি কখন? হ্যাঁ ব্যাস,
এই অবধি হচ্ছে আমার সরল দোলকের কাজ। ঠিক আছে, ও আরো কিছু আছে, দাঁড়া বলছি। সরল দোলকের কয়েকটা ব্যবহার, কি কি কাজে লাগে সরল দোলক আমার, আসছি এক এক করে। প্রথম কথা বলেছে জির মান নির্ণয় করতে, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে। আমার কি ছিল, টি সমান 2π√L/g, তাই না? তাহলে টি স্কোয়ার মানে 4π² L/g। আমি জি সমান লিখে নিচ্ছি 4π² L/t²। তাহলে দেখতো আমার সরল দোলক, এবার আমি ধর কোনো একটা জায়গায় গিয়ে, ধর মঙ্গল গ্রহে গিয়ে আমি অভিকর্ষ ত্বরণ কত বার করব, তাই তো? মঙ্গল গ্রহের যে অভিকর্ষ ত্বরণ সেইটা কত আমার বার করতে হবে। তাহলে ওখানে আমি একটা সরল দোলক নিয়ে গেলাম যার দৈর্ঘ্য আমি জানি। তাহলে তার পর্যায়কাল যত হবে, এবার পর্যায়কাল যদি আমি জানতে পারি, দেখতে পাই, মানে স্টপ ওয়াচ দিয়ে আমি একটা দড়ি দিয়ে মাপলাম পর্যায়কাল কত হচ্ছে, তাহলে পর্যায়কাল আর এল জানলেই আমি সেখানকার অভিকর্ষ ত্বরণ বার করতে পারবো। এই অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে আমার পর্যায়কাল লাগে, এই মানে ওই ওই কি বলে সরল দোলক ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসছে কোন স্থানের উচ্চতা নির্ণয় করতে। উচ্চতা নির্ণয় করা মানে কি, তোরা সেই একদম মহাকর্ষ চ্যাপ্টারের কথা মনে কর, জি সমান gm/r², এই ছিল না? আবার এইচ উচ্চতায় জি ড্যাশ সমান gm/r+h², এই তো। এইবার দেখতো এখান আমি এইচ এর মানটা আমার বার করতে হবে, তাহলে g'/g কত আসছে, r/r+h, r²/r+h²। উল্টে দিচ্ছি, r+h/r। হ্যালো, আমি একেবারে রুট করে দিচ্ছি, ইকুয়াল টু কি g/g' রুট ওভার, বোঝা গেছে? এইবার এখান থেকে আমি লসাগু করে ভেঙে দিচ্ছি, 1+h/r। তাহলে 1 ইকুয়াল টু বা h ইকুয়াল টু রুট ওভার g/g' -1 ইন্টু কি আর। এই দিয়ে আমি h বার করতে পারবো, কিন্তু আমি g' তো জানি না, জানি না তো। আমার হাতে কি আছে, পেন্ডুলাম আছে, কিন্তু আমার জি তো বলা নেই। তাহলে আমি একটা পেন্ডুলামের নর্মাল পর্যায়কাল পৃথিবী পৃষ্ঠে কত আমি জানি, ধর আমার জানা আছে, বলে দিয়েছে যে পৃথিবী পৃষ্ঠের পর্যায়কাল এত সেকেন্ড। আমি এইচ উচ্চতায় তুলে দেখে নিলাম তার পর্যায়কাল কত হচ্ছে, টি ড্যাশ এইচ উচ্চতায়, আর পৃথিবী পৃষ্ঠে টি। ঠিক আছে, এইবার দেখ তো টি মানে কি 2π√L/g, আবার টি ড্যাশ মানে 2π√L/g'। এখান থেকে g'/g এর মান √g'/g এর মান বেরোবে না, বা √g/g' এর মান। হ্যাঁ, তাহলে g/g' মানে কি t'/t না? তাহলে এইচ সমান এইভাবে লেখা যায়, t'/t -1 ইন্টু আর, লেখা যায় এইটা। এইটা হচ্ছে উচ্চতার রাশিমালা। আমি পর্যায়কাল জানি দুই জায়গার, বার করে দিতে পারবো আমার উচ্চতা কত। এইটাও অঙ্ক করতে কাজে লাগবে, রাখ, লিখে রাখ। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে খনির গভীরতা নির্ণয় করার সময় ব্যবহার করা যায়। আমরা জানি কি, সেই মহাকর্ষের চ্যাপ্টার থেকে মনে করি, এটা দেখানো মানে অনেক বড়, আমি মহাকর্ষের সময় দেখাবো খুনি। g'/g সমান কত, 1 - h/r ছিল,
দেখানো একটু অনেক ক্যালকুলেশন বলে আমি দেখাচ্ছি না, আমি সে মহাকর্ষের চ্যাপ্টার দেখিয়ে দেবো ওখানে। তাহলে জি ড্যাশ মানে কি, জি ইন্টু এত। তাহলে আমি বা দরকার নেই, আমার জি ড্যাশ বাই জি আমি এইটা জানি। তাহলে জি ড্যাশ বাই জির মানে আমি এই পর্যায়কাল দিয়ে বার করতে পারবো না, টি ড্যাশে টি স্কোয়ার বাই টি ড্যাশ স্কোয়ার, ওই দিয়ে আমি এখান থেকে এইচ বার করতে পারবো। এটা ক্যালকুলেশন করে নিতে পারবি। ব্যাস, তাহলে এই হচ্ছে আমার সরল দোলকের কাজ এখানে গেল। সরল দোলকের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বল। এখানে টি আর টি ড্যাশ কি রিপ্রেজেন্ট করবে? টি আর টি ড্যাশ, এখানে টি আর টি ড্যাশ বলছে হচ্ছে টিটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে আমার পর্যায়কাল, আর টি ড্যাশটা হচ্ছে আমি যত উচ্চতায় বা যত গভীরতায় আমি মাপবো সেই স্থানে আমার পর্যায়কাল। আমি যদি মঙ্গল গ্রহে গিয়ে মাপি, মঙ্গল গ্রহে যা পর্যায়কাল দেবে সেইটা। মঙ্গল গ্রহে তো আমার উচ্চতা লাগবে না, জাস্ট পর্যায়কাল বার করা, সেটা আমি অভিকর্ষ ত্বরণ বার করাটা আমি আগে করে নিয়েছি, তাই তো? তাহলে আমার এখানে উচ্চতা লাগবে বলে আমি এইচ দিয়ে ক্যালকুলেশনটা আনছি। বোঝা গেল? তাহলে এই সরল দোলকের কি কাজ, ক্লিয়ার এই অবধি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সরল দোলক এই জায়গায় শেষ করছি।